আমরা কিন্তু দিনের শুরুতেই কিছু কিছু শিরোনাম জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন দেখি যে সর্বাধিক পঠিত যে সংবাদপত্রগুলো আছে সেগুলো কি কি শিরোনাম করেছে, কোন কোন বিষয়ে আলোকপাত করেছে। প্রথমেই চলে যাচ্ছি প্রথম আলো একটি পেপারে। প্রথম আলোর পেপারে প্রথমেই কিন্তু যে হেডলাইনটি মোটা অক্ষরে করেছে, মোটা দাগে করেছে, ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি ট্রাম্পের। ট্রাম্প কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই বিভিন্ন স্থাপনাগুলো এবং ইরানের সভ্যতাকে ধ্বংসের দাবি কিন্তু করেছিলেন, দাবির হুঁশিয়ারি হুমকি দিয়ে আসছিলেন যাই বলি। সেটা কিন্তু গত রাতেও আমরা দেখেছি, কিন্তু তারপরে আমরা দেখলাম যে সেটা কিন্তু পাকিস্তানের ইসলামাবাদের মধ্যস্থতায় কিন্তু 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইরানের কিন্তু টার্গেট ছিল যে তাদের রেল লাইনগুলোতে, তাদের বিভিন্ন তেল শোধনাগার এবং আরও যে গুরুত্বপূর্ণ ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু তারা হামলা চালাবে, তেমন একটি বিষয় কিন্তু তারা হুমকি দিয়ে আসছিলেন। তারপরেই কিন্তু আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছিল। ইরান 10 দফা চুক্তি দাবি করেছে এবং 10 দফা যে দাবি জানিয়েছে তাতে কিন্তু সম্মত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে কিন্তু কূটনৈতিক বিভিন্ন কৌশলের ভিত্তিতে কিন্তু 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালীগুলো খুলে দেওয়া হয়েছে। 2 সপ্তাহ পরে কিন্তু একটি স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা হতে পারে, তারা কিন্তু সেই পথে আগাচ্ছে, তেমনটি কিন্তু পাকিস্তানের মধ্যস্থতায় তেমনটাই কিন্তু জানানো হয়েছে। তো আরেকটি বিষয়ে তিনি দেখছেন যে আরেকটা বিষয়ে যদি হেডলাইন করেছে সেটা প্রয়োজনে আগামী মাসে তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করছেন জ্বালানি মন্ত্রী। তিনি কিন্তু গতকাল বলেছিলেন যে প্রত্যেক মাসেই কিন্তু তেলের দামে অ্যাডজাস্ট করা হয়, যেহেতু তেল মধ্যপ্রাচ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বাংলাদেশে আনা হয়, মধ্যপ্রাচ্য থেকে বিশেষত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কিন্তু আমাদের দেশের তেলের সংকট তৈরি করেছে। তো দেখা গেছে গত এপ্রিলে কিন্তু তেলের দাম যাতে না বাড়ে সেজন্য কিন্তু সমন্বয় তারা করেনি জনভোগান্তি কমাতে। তবে এই মাসে যদি সেই তেলের দাম যদি বৃদ্ধি পেতেই থাকে, বৈশ্বিকভাবে তিনি বিভিন্ন দেশের কথা তুলে এনেছেন উদাহরণ হিসেবে, যেমন পাকিস্তানে 50% তেলের দাম বৃদ্ধি পেয়েছে, ভারতে বৃদ্ধি পেয়েছে, নেপালে বৃদ্ধি পেয়েছে, মালদ্বীপে বৃদ্ধি পেয়েছে, ভুটানে বৃদ্ধি পেয়েছে। বলেছেন যে বাংলাদেশে যদি সমন্বয় করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আগামী মাসে তেলের দাম সমন্বয় হতে পারে, তাতে কিন্তু তেলের দাম কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছেন মন্ত্রী তিনি বলেছেন। আরেকটি হেডলাইন দেখতে পাচ্ছি, সাবেক স্পিকার শিরিন শারমিনকে কারাগারে এবং রিমান্ড নাকচ করেছে। দেখলাম যে 19 পদত্যাগের 19 মাস পরে তাকে ধানমন্ডির একটি বাসা থেকে মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করার পরে তাকে কিন্তু রিমান্ড মঞ্জুর করেছিল, তারপরে আদালত রিমান্ড নামঞ্জুর করেন। একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, গতকাল কিন্তু তিনি সিঁড়িতে পড়ে গিয়েছিলেন, তারপরে তাকে উঠানো হয়েছিল। তারপরে কিন্তু শিরিন শারমিনের বিরুদ্ধে কিন্তু 5টা হত্যা মামলা সহ মোট 7টি মামলা রয়েছে এবং তাকে একটি হত্যা মামলায় কিন্তু গ্রেফতার দেখানো হয়েছে। আরেকটি হেডলাইনে যে আমরা কালকে দেখলাম যে ক্রিকেটে কিন্তু পরিচালনা পর্ষদের বিশাল একটি পরিবর্তন হয়েছে এবং অ্যাডহক কমিটি, অন্তর্বর্তী একটি কমিটি গঠন করা হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের। তো সেটা নিয়ে এই ক্রিকেটের দুষ্টচক্রেই, রাজনীতির দুষ্টচক্রেই কিন্তু ক্রিকেট থেকে গেল যেটা বলছি। তো সেটা কিন্তু বিভিন্ন সরকার যায়, অন্তর্বর্তী সরকার আসে, নির্বাচিত সরকার আসে, কিন্তু ক্রিকেটের দুষ্টচক্র কিন্তু আসলে রাজনীতির দুষ্টচক্র কিন্তু ক্রিকেটে থেকেই যায়, তেমনই কিন্তু তারা শুরুতে বলেছেন এবং তাদের কিন্তু 90 দিনের মধ্যে 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের কিন্তু তাদের কথা বলা হয়েছে এবং তারা সেটাই টার্গেট রাখছেন। তামিম ইকবাল কিন্তু গত অক্টোবরের যে নির্বাচন সেখানে কিন্তু তিনি পদপ্রার্থী ছিলেন, কিন্তু বিভিন্ন তাকে অনিয়ম দেখিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়। এই ব্যাপারটিও কিন্তু প্রথম আলো যে আমরা নিউজ পেপার পড়ছি সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। আরেকটি ব্যাপার তারা আলোকপাত করেছেন যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে, বিচার বিভাগের স্বায়ত্তশাসন নিশ্চিতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রয়োজন, এই ব্যাপারটিতে তারা হেডলাইন করেছে। আমরা একটু আরেকটি কাগজে যেতে চাই, সমকালে তারা কি কি শিরোনাম করেছে। প্রথমেই কিন্তু তারা করেছে 3 মাসের মধ্যে স্বাধীন ও পৃথক বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে। এখানে বলা হয়েছে যে পৃথক সচিবালয় বিলুপ্তির জন্য অধ্যাদেশ বাতিল প্রস্তাব সংসদে তারা করেছে। আরেকটি ব্যাপার, রায় পর্যালোচনার পর আপিল করা হবে, অ্যাটর্নি জেনারেল বলছেন। আর সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা অনিবার্য, এটি রিটকারীর আইনজীবী বলছেন। আরেকটি ব্যাপার বলছিলাম যে পুরো সভ্যতাকে মুছে দেওয়ার হুমকি যে ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন সেই ব্যাপারে কিন্তু তারা হেডলাইন করেছিলেন। তবে আজকের দিনের শুরুটা কিন্তু বেশ ভালোভাবেই হয়েছে, কারণ আমরা
সকালে দেখতে পেরেছি যে এই যে প্রায় 1.5 মাসের যুদ্ধ কিন্তু 2 সপ্তাহের জন্য বিরতিতে গেল, এবং এর ফলে কিন্তু হরমুজ প্রণালী যদি খুলে দেওয়া হয় তাহলে বিভিন্ন দেশের যে তেলের সংকট সেটা কিন্তু একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থায়ী যুদ্ধবিরতি হতে পারে কিনা কিংবা স্থায়ীভাবে হরমুজ প্রণালীর কি সমীকরণ হতে পারে সেটা কিন্তু আমরা শুরুতে আলোচনা করছিলাম আমাদের একজন আলোচকের সঙ্গে। তারপরে আরেকটি ব্যাপারে যদি বলি তাহলে হামের প্রাদুর্ভাব, কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলাম যে হামের প্রাদুর্ভাবে কিন্তু গত 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু হয়েছে এবং সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বরগুনায়। দেশের প্রায় প্রত্যেকটি জেলায় কিন্তু হামের প্রকোপ বেড়ে যাচ্ছে। হামের লক্ষণ নিয়ে কিন্তু গতকাল 24 ঘন্টায় 1000-এরও ওপরে রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে শ্বাসকষ্ট, নিউমোনিয়া এই ধরনের উপসর্গ বেশিরভাগ শিশুর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। আরেকটি ব্যাপারে দেখছি যে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বিপদে নিম্ন এবং মধ্যবিত্তরা। নিত্যপণ্যের বাজারে এই যে তেলের সংকটের প্রভাব কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে, তারপরে কিন্তু দেশে সিন্ডিকেট তৈরি হয়, আরও বিভিন্ন অনিয়ম তৈরি হয়, যার ফলে কিন্তু এই যে মধ্যস্থতাকারীরা কিন্তু বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেয়। তেমনইভাবে এই যে এখন বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাতে কিন্তু মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা বিপাকে পড়েছেন, তেমনই তার একটা হেডলাইন করেছে। আরেকটি পাম্পে দীর্ঘ অপেক্ষা এবং ক্লান্তির কারণ হয়ে উঠছে এটা আমরা বিগত অনেক দিন যাবৎ করে আসছি যে পাম্পের যে দীর্ঘ তেলের লাইন, ঢাকা এবং রাজধানীর বাইরে দীর্ঘ লাইনে কিন্তু রাইড শেয়ারিং যারা আছেন কিংবা যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন তাদের কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখেছি যে লাইনে দাঁড়িয়েও কিন্তু তারা তেল পাচ্ছে না, ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এবং এর ফলে কিন্তু কিছু কিছু তেল আবার যদি বলি যে দুষ্ট চক্র, তারা কিন্তু তেল মজুত করে রাখছে। গতকালকেও কিন্তু প্রায় 3657 লিটার উদ্ধার করা হয়েছে তেল, যেগুলো মজুত করে রাখা হয়েছিল। তো এমনই ব্যাপারে আমরা আরেকটি ব্যাপারে জানতে চাই যে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের কিন্তু এই বছরই উত্তরণ হওয়ার কথা ছিল। সে ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি দিয়েছেন এবং চিঠিতে তিনি এলডিসি থেকে উত্তরণের সময়সীমা আরও 3 বছর পেছানোর দাবি করেছেন। কারণ তিনি সামনে এনেছেন যে মধ্যপ্রাচ্যের সংকট এবং জ্বালানি তেলের তো তার প্রভাবে বাংলাদেশে সংকট পড়েছে, দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতা রয়েছে এবং আরও কিছু বিষয় তিনি আলোকপাত করেছেন যে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী একটা সংকট তৈরি হয়েছে, তারপরে আর্থিক খাতের দুর্বলতা এবং ক্রমবর্ধমান যে দারিদ্রতা বেড়ে চলেছে দেশে, এই বিষয়গুলোকে তিনি সামনে এনেছেন এবং তিনি বলেছেন যে এলডিসি থেকে উত্তরণের সময়সীমা যেন আরও 3 বছর পেছানো হয়। আমরা আরেকটি যেতে চাই দৈনিক যুগান্তরে, তারা দেখি কি শিরোনাম করেছে। তারা প্রধান শিরোনাম করেছে যে নিয়ন্ত্রণ না শক্তিশালীকরণ, এই বিষয়ে বাতিল হচ্ছে জনগুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশ। তো এই অধ্যাদেশের ভিত্তিতেই তিনি বলছেন যে বর্তমান সরকার তিনি এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চান নাকি নিয়ন্ত্রণ নিতে চান, সে ব্যাপারে আমরা একটু আলোকপাত করতে চাই যে কি লেখা আছে। অধ্যাদেশ হুবহু পাশ করলে ভালো ফল মিলবে না, এটি বলছেন সালাউদ্দিন আহমেদ। এবং শক্তিশালীকরণের নামে প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ নিতে চায় সরকার, এটি বলছেন হামিদুর রহমান আজাদ। এবং সংস্কার নিয়ে সরকারের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ, এটি ডক্টর বদুল আলম মজুমদার বলছেন। আর বিচার বিভাগ দুর্নীতি ও গুম বিষয়ে সরকার পেছনে হটার ইঙ্গিত দিচ্ছে, এটি টিআইবি বলছে। তো নানা ধরনের বিষয়াদি কিন্তু তুলে আনছেন এবং নানা ধরনের বিষয়াদির ভিত্তিতে তারা বিশ্লেষণ করে বলছেন যে সরকার আসলেই শক্তিশালী কোনো সংগঠনগুলোকে শক্তিশালী করতে চাইছে নাকি নিয়ন্ত্রণ নিতে চাইছে, এই ব্যাপারে কিন্তু তারা বিভিন্ন আলোচনা করেছেন সেটা দেখতে পাচ্ছি। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সংকর গুরুত্বপূর্ণ 3টি বৈঠক আজ সফর। তো ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফর আজ হবে এবং 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে যে বৈঠক হবে সে ব্যাপারটি তারা হেডলাইন করেছে। আরেকটি ব্যাপার, যেমন শিরিন শারমিনকে কারাগারে পাঠানো হয়েছে সে ব্যাপারে একটি হেডলাইন করা হয়েছে। ইরানের মধ্যপ্রাচ্যের যুদ্ধ ব্যাপারেও একটি হেডলাইন করা হয়েছে। আরেকটি সরাসরি ক্রয় নীতির আওতায় অনুমোদন, 9 কোম্পানির জ্বালানি তেল আসবে কবে, এ ব্যাপারে কথা বলা হচ্ছে। 25 দিনেও কিন্তু জ্বালানি তেল আসেনি। বলা হচ্ছে জ্বালানি সংকট কিন্তু বাংলাদেশে তেমন একটা নেই, দামও বাড়েনি যেমনটা একটু আগে বলছিলাম। তো এর ফলে 25 দিনেও এলসি হয়নি, মাত্র 2টি কোম্পানি অসম্পূর্ণ জামানত দিয়েছে। তো সক্ষমতা নেই এমন কোম্পানির প্রস্তাব অনুমোদন দেশের জন্য বড় ধরনের ঝুঁকি, এটি ডক্টর এজাজ বলছেন। তো তেলের সংকট নিয়ে কিন্তু তেল আসবে কবে এবং তেলের সংকটটা কিভাবে দূরীকরণ করা যাবে এ ব্যাপারে কিন্তু যদি বলি বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সাথেও কিন্তু একটা
একটা ছোটোখাটো বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের ফলে কিন্তু একটা গ্রিন সিগন্যাল বাংলাদেশ পেয়েছে ইতিবাচক, যে তারা যদি সুলভ মূল্যে পায় তাহলে কিন্তু তারা ভারত, রাশিয়া, মধ্যপ্রাচ্য এবং কি রাশিয়ার থেকেও কিন্তু তেল নিতে পারেন। তেমন ধরনের কিন্তু একটু আমরা কিছুদিন আগে দেখলাম যে একটা বৈঠক হয়েছে। তো তেল আনার জন্য কিন্তু এবং তেলের সংকট কমানোর জন্য কিন্তু বাংলাদেশের যতটুকু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকার বলি এবং বাংলাদেশের জনগণ বলি, বিভিন্ন সংস্থা বলি, তাদের কিন্তু আসলে যোগাযোগ বা চেষ্টার কোনো কমতি নেই। সেজন্য কিন্তু তেলের দামও এখনও খুব একটা বাড়ানো হয়নি, বরং যেগুলো মজুত আছে সিন্ডিকেট করছে সেই তেলগুলো উদ্ধারেই বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। তারপরে আরেকটি দেখতে পাচ্ছি যে ঢাকায় ভয়ঙ্কর কলম অস্ত্র উদ্ধার। আমরা দেখতে পাচ্ছিলাম যে একটি গুলিবিদ্ধ হয়েছিলেন একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ীকে কিন্তু কীভাবে হত্যা করা হয়েছিল, নতুন একটি অস্ত্র যে আবিষ্কার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে সেই একটা কলম অস্ত্র, সেই কলম অস্ত্রের কথাই কিন্তু বলছিলেন। আমরা একটু আমার দেশ পত্রিকায় এবার একটু যেতে চাই, তাদের পাতায় কি করেছে। এখানে প্রথমেই কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধটিকেই তারা সামনে এনেছেন। মার্কিন টার্গেট ইরানের বিদ্যুৎ ক্ষেত্র এবং রেল সেতু, এটি বলছেন। আরেকটি বিষয় হচ্ছে বিশ্বজুড়ে স্লোগান উঠুক নো কিংস, এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রের যে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী ভাব, সেই আগ্রাসী ভাবের বিরুদ্ধে কিন্তু নো কিংস আমরা দেখছিলাম যে স্লোগান বিশ্বজুড়ে উঠছে, সেই ব্যাপারটি যাতে আরও উঠে সে ব্যাপারে তারা হেডলাইন করেছে, এটি মাহমুদুর রহমান বলেছেন। এবং ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পরিষদ, 11 কমিটির যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সে ব্যাপারেও তারা একটা হেডলাইন করেছে। হামের বিষয়টি সামনে এনেও তারা হেডলাইন করেছে। আর একটা আওয়ামী লীগ নিয়ে সংসদে বিল উঠছে আজকালের মধ্যে, কার্যক্রম নিষিদ্ধই থাকছে এবং আসছে শাস্তির আওতায়। তো আজকে আসলে বিভিন্ন পত্রপত্রিকা যদি আমরা বলি, পত্রপত্রিকায় ঘুরে দেখলাম যে মধ্যপ্রাচ্যের যুদ্ধটিকেই কিন্তু ট্রাম্পের যে হুঁশিয়ারি বা হুঙ্কার বলি সেটি কিন্তু আলোকপাত করা হয়েছে এবং দেশে যে হামের প্রাদুর্ভাব সেটা কিন্তু আলোকপাত করা হয়েছে এবং দেশের যে খুঁটিনাটি বিষয়গুলো আরও বলি তাহলে আরও বেশ কিছু বিষয় ছিল। তো আজকের পত্রপত্রিকা ঘেটে কিন্তু এই শিরোনামগুলোই সামনে এসেছে এবং বিসিবির যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সেটাও কিন্তু আজকে মোটা দাগে বিভিন্ন পত্রিকার শিরোনামে ছিল। তো এখন আসলে আমরা সরাসরি আরেকটি সেটে চলে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী জুম্মান সাদিক জাবলিন রয়েছে। জাবলিন, সংবাদপত্রের পাতাগুলো থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে ইমন।